হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10-এর থার্ড সামেটিভের জন্য ফিজিক্যাল সায়েন্সে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, রেড হেমাটাইটের সংকেত লেখো। রেড হেমাটাইট কিসের আকরিক? এটা হচ্ছে আয়রন বা লোহার আকরিক। ওকে, তো এই রেড হেমাটাইটের সংকেতটা জানতে চেয়েছে, সেটা হয়ে যাবে Fe2O3, ফেরিক অক্সাইড। নেক্সট কোয়েশ্চেন, সোডিয়াম নাইট্রোক্সাইডে ক্ষারীয় জলীয় দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? এখানে সোডিয়াম নাইট্রোক্সাইডে ক্ষারীয় জলীয় দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে বেগুনি রং উৎপন্ন হয়, দ্রবণের বর্ণ বেগুনি হয়েছে, কারণ এই H2S আর সোডিয়াম নাইট্রোক্সাইডের যে বিক্রিয়ায় একটা জটিল যৌগ তৈরি করে, যার রং হচ্ছে বেগুনি, তাই দ্রবণের বর্ণ কী হয়ে যায়? বেগুনি। H2S গ্যাসের গন্ধ কেমন? পচা ডিমের মতো। ওকে, নেক্সট, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। একটা বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। এখানে উদাহরণ কি হবে? স্টার্চ, প্রোটিন, শর্করা, এগুলো হয়ে যাবে বায়োডিগ্রেডেবল পলিমার। ওকে, এগুলো হয়ে যাবে বায়োডিগ্রেডেবল পলিমার, বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার। সরি, একটু ভুল হয়েছে, প্রাকৃতিক পলিমার। নেক্সট, সোডিয়াম ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবণীয়? সোডিয়াম আর ক্লোরোফর্মের মধ্যে কোনটা জলে দ্রবণীয়? কোশ্চেনটা দেখো কেমন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ক্লোরোফর্ম হচ্ছে একটা সমযোজী যৌগ, CH3, ক্লোরোফর্ম হচ্ছে সমযোজী একটা যৌগ। আর সোডিয়াম ক্লোরাইড সাধারণ খাদ্য লবণ, যেটা আমাদের NaCl, এটা হচ্ছে আয়নীয়। তো আমরা কি জানি কোন ধরনের যৌগ জলে দ্রবীভূত হয়? আয়নীয় যৌগ। আমাদের এখানে চেয়েছে জলদ্রবণীয়, এটা উত্তর প্রশ্নটা হয়েছিল নয়, জলদ্রবণীয় নয়। তাহলে কোনটা হবে? সমযোজী যৌগটা দ্রবণীয় নয়, তাহলে উত্তর হয়ে যাবে ক্লোরোফর্ম। ঠিক আছে, উত্তর হয়ে যাবে ক্লোরোফর্ম। প্রশ্নটা ডাইরেক্ট বলেনি কোনটা সমযোজী বা আয়নীয় যৌগ, এর একটা বৈশিষ্ট্যটা দিয়ে প্রশ্নের উত্তরটা চেয়েছে। তাহলে সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয় না, তো এখানে ক্লোরোফর্ম যেহেতু সমযোজী যৌগ, তাই জলে দ্রবীভূত হয় না, তো আমাদের উত্তর হয়ে যাবে ক্লোরোফর্ম। নেক্সট, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় অবতল দর্পণ। কী প্রকৃতির? অধিবৃত্তীয় প্রকৃতির। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এটা হচ্ছে অধিবৃত্তীয় অবতল দর্পণ। ঠিক আছে, এই দর্পণের ফোকাসে রাখা হয় লাইটটাকে, মানে আলোর উৎসটাকে। যখন এখান থেকে আলো আপতিত হয়ে এই দর্পণের উপরে পড়ে, তখন তা প্রতিফলনের পরে কোথায় কীভাবে যায়? প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। এখন যখন সমস্ত প্রতিফলিত রশ্মিগুলি পরস্পরের সমান্তরালে নির্গত হয়, তখন এই সমান্তরাল রশ্মি অনেক দূর পর্যন্ত রাস্তাকে আলোকিত করে, সেই জন্য এই ধরনের দর্পণকে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এখানে যেগুলো দেওয়া আছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, এটা প্রত্যেকেই হচ্ছে কি গ্রুপ নাম্বার 1-এর মৌল। আমরা কি জানি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? ব্যাসার্ধ বা মৌলটার আকার বাড়তে থাকে, যে পরমাণুটার আকার বাড়তে থাকে। তাহলে আমরা গ্রুপের প্রথমে কে থাকে জানি? গ্রুপের 1-এ হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। আমাদের যে দিয়েছে সেগুলোর মধ্যে কোনটা একদম নিচে আছে? পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের ব্যাসার্ধটাই সর্বাধিক হয়ে যাবে, পটাশিয়াম কে, এটা সর্বাধিক হবে। ওকে, আর যদি বলতো সবচেয়ে ব্যাসার্ধ কম কার, তাহলে হয়ে যেত উত্তর আমাদের হাইড্রোজেন। নেক্সট, পর্যায় সারণীর কোন পর্যায়ে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌল দেখা যায়? পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 17 নাম্বার যে গ্রুপটা আছে, সেখানেই 3 ধরনের মৌল দেখা যায়, কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের অবস্থার মৌলই দেখা যায়। এই 17 নাম্বার গ্রুপটাকে কি বলা হয়? গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। এখানে কঠিন, তরল আর গ্যাসীয় কে কে? ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল, আর আয়োডিন আর অ্যাস্টাটিন হচ্ছে কঠিন হ্যালোজেন। ঠিক আছে, তার মধ্যে অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয় হ্যালোজেন, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের একটা তরল। এগুলোকে বলা হয় সব হ্যালোজেন মৌল। নেক্সট, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.602 × 10⁻13 জুল। আর 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.602 × 10⁻19 জুল। মেগা ইলেকট্রন ভোল্টের জন্য আমরা কি করি? এখানে 10⁶ দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? এটা পেয়ে যাব। নেক্সট,
অ্যামোনিয়া শুষ্ক করতে কোন পদার্থটি ব্যবহার করা হয়? এখানে দেওয়া হচ্ছে অনার্দ্র CaCl2, ক্যালসিয়াম অক্সাইড P2O5 আর দেওয়া আছে লঘু SO4। এখানে কোনটা ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়, কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয়, ক্যালসিয়াম অক্সাইডও হচ্ছে ক্ষারীয়, তাই এরা পরস্পর বিক্রিয়া করে না, সেই জন্য শুষ্ক করতে এটাকে ব্যবহার করা হয়। আর এই যে বাকি তিনটে আছে, ক্যালসিয়াম ক্লোরাইড এ অ্যামোনিয়ার সঙ্গে একটা যুত যৌগ গঠন করে, ফসফরাস পেন্টাক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ফসফেট লবণ গঠন করে, আর H2SO4 এর সঙ্গে অ্যামোনিয়াম সালফেট একটা লবণ তৈরি করে, সেই জন্য এদেরকে ব্যবহার করা হয় না, যেহেতু এরা বিক্রিয়া করে ফেলছে। নেক্সট, আলফা কণায় উপস্থিত থাকে কি একটি নিউট্রন একটি প্রোটন, না একটি নিউট্রন একটি প্রোটন, না একটি নিউট্রন, না দুটি নিউট্রন দুটি প্রোটন, না হচ্ছে একটি প্রোটন? এখানে উত্তর হয়ে যাবে অপশান সি, দুটি নিউট্রন দুটি প্রোটন। আলফা কণা কি? হিলিয়াম কণার স্রোত, 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত, মানে হিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে 2 একক ধনাত্মক চার্জযুক্ত হবে, যে নিউক্লিয়াসটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আলফা কণা, ঠিক আছে? তো এই হিলিয়ামের নিউক্লিয়াসটায় কী থাকে? দুটো নিউট্রন আর দুটো প্রোটন। এটা কিসের সঙ্গে যুক্ত? তেজস্ক্রিয়তার সঙ্গে। আলফা কণা হচ্ছে আলফা রশ্মি যে বের হয় তারই প্রধান উপাদান হচ্ছে আলফা কণা। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।